দীর্ঘদিন জেলে রেখে মার্চের 1 তারিখে তার ফাঁসি হবে। 16ই ফেব্রুয়ারি তার রায় হয়েছিল। আপনারা অবাক স্বাধীনতা সংগ্রামী ফাঁসির কাটে যখন তাকে তুলছে, যেমন গত 27 তারিখে আশফাকুল্লাহ খানের শহীদ ফাঁসির কাটে যখন তুলছে, ফাঁসির দৌড়ি তখন চুমু খাচ্ছে। তাদের আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে আমরা দেশ পেয়েছি, আমরা ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি। দুঃখের বিষয়, আজকে এই সব শব্দগুলোর উপরে আঘাত আসছে। মানুষের অধিকার বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে কেন্দ্র সরকার কেড়ে নিচ্ছে। সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে 2024 নির্বাচনে ঠিক যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার এবং পশ্চিম বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করে দুটো শক্তিকে পশ্চিম বাংলা থেকে পরাজিত করব। প্রস্তুত আছেন তো নাকি ভাই? আপনারা যদি মনে করেন কেন্দ্রের বিজেপি সরকার নির্দিষ্ট একটা ধর্মকে টার্গেট করে অত্যাচার করছে, এটা কিন্তু ভুল হবে। এটা কিন্তু ভুল হবে। কোনো একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করেনি, ভারতীয়দেরকে টার্গেটে নিয়ে নিয়েছে। যাবে আপনার চিঠিটা মধ্যখানে, ওরা চাইলে চিঠিটা খুলতে পারে, নিয়ে নিতে পারে, ডিজেল কিনে নেবো, দরকার নেই কেরোসিনের, এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে আমরা কি দেখছি যে বিজেপি ঝান্ডা নিয়ে উঠছে, তাকেও 100 টাকার কাছাকাছি কিনতে হচ্ছে, আর যারা বিজেপি বিরোধিতা করছে তাদেরকেও কিনতে হচ্ছে। তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদেরকে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতের নামে ভোট চাই, জাতের নামে যারা ভোট চায় তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করে। তাই আপনাদের ভাই আছে কম বেশি তো নাকি? সিএ ঠিক না, ভোট ধরা কল। সিএ এর ভয় দেখিয়ে বিজেপি ভয় দেখাবে, মানে কামড়াবে, আর তৃণমূল এসে বললো। অমিত শাহজি কি বলছে এই জায়গা থেকে? পশ্চিমবাংলা কেন, আমি পশ্চিমবাংলার বলছি, পশ্চিমবাংলায় সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকীদের মতো আরো 200 জন কেস করে রেখেছে। আগে আপনি ওখানে হারাবেন সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকীদেরকে, তারপরে বাংলায় সিএ এর কথা ভাববেন। এটা তো ভোট ধরা কল, এটা হচ্ছে ভোট ধরা কল, আর ভয় দেখাচ্ছে। ভয় পাওয়ার কিছু নাই। আরে আমরা তো তার পূর্বপুরুষ, উত্তরসূরি আমরা। আমাদের পূর্বপুরুষ কারা? বিনয় বাদল দীনেশ আমাদের পূর্বপুরুষ। তখন ইন্টারনেট ছিল না, এত যোগাযোগ মাধ্যম ছিল না, এত ফোনের কোনো ব্যবস্থাই ছিল না। চলে যান তিতুমিরের কথা, গিয়ে দেখুন একসাথে তিনি 80,000 কৃষকদেরকে ঐক্য, তারা জঙ্গল হলে যে লড়াই দিয়েছিল, শহীদ হয়েছিল, তাদের উত্তরসূরি তো আমরা ভয় পাচ্ছি কেন? হ্যাঁ, যেটা সমস্যা আছে সেটা ডকুমেন্টসের নামের বানানগুলো ভুল আছে, ঠিক করে নেবেন। ভয় পাওয়ার কোনো জায়গা নাই। বন্ধুগণ যারা উপস্থিত আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি যে আমরা মাথা ঠান্ডা করে চোখ কান খোলা রেখে সমাজে চলব। যারা ধর্মের নামে ভোট চাইবে, জাতের নামে ভোট চাইবে, তারা আমরা ঐক্যবদ্ধ হয়ে রাম রহিমকে একসাথে থেকে, সীতা ফাতেমাকে একসাথে থেকে তাদেরকে প্রতিহত করতে হবে। অন্যথায় 2011 সালের আগে বলেছিল সাচার কমিটির সুপারিশকে দেখিয়ে মুসলমানরা বিপদে আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের অবস্থা খারাপ। মুসলমানরা ভাবলে এবার হচ্ছে কেউ হয়তো বিপদ থেকে উদ্ধার করতে এসেছে, মুসলমান খাত্রে মেয়ে হ্যাঁ বলে ভোট চাইলো। কি দেখলাম আমরা? ওয়াকা প্রপার্টি উদ্ধার তো, ও বাবা, দিনের শেষে কি দেখছি? আমার হিন্দু ভাইকেও 1000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে, আমার মুসলমান ভাইকেও 1000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। উপরন্ত কি দেখলাম? সরকারি কাজে যে অনেক ক্ষেত্রে ছাঁটাই হচ্ছে, কমই ছাঁটাই হচ্ছে, জিডিপি পেছন দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে না, পেছন দিকে যাচ্ছে। কর্মসংস্থান দিক থেকে, বেকারত্বের দিকে দেশ শীর্ষে যাচ্ছে, ক্ষুধার সূচকে দেশ 100-এর উপরে র্যাঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে কি দেখলাম? দিনের শেষে হিন্দু ভাইও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি প্রত্যেককে বলবো, জাত ধর্ম বর্ণের নামে হাত তুলতে ভয় লাগছে নাকি? যারা কৃষক আছেন ঠিক আছে, হাত তুলতে হবে না। হাত তুললে হয়তো ওই যাকে মমতা ব্যানার্জি বলেছিল তুই বোম্বা দিস, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, সে হয়তো কেস দিয়ে দিতে পারে। হাত তুলতে হবে না। শোনেন, আপনাদের বলি, যারা কৃষক আছেন, আমি সবার দীর্ঘায়ু কামনা করছি। আচ্ছা, 60 বছরের নিচে কৃষক আমাদের এখানে অনেকে মারা যায় তো? হ্যাঁ, যায় কি যায় না? এই প্রশাসনের বন্ধুরা এসছে, ওর গাড়িটাকে একটু সাইড দিয়ে দাও তো, গাড়িটাকে একটু সাইড করে দাও। যারা আমরা এদিকে তো
এদিকে তাকাও। যারা আমরা 60 বছরের নিচে কৃষক আমাদের এলাকায় মারা গিয়েছে, একটা প্রকল্প আছে রাজ্য সরকারে, 60 বছরের নিচে মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। আপনার এখানে বলুন 60 বছরের নিচে অনেক কৃষক মারা গিয়েছে, কতজনের পরিবার ওই ক্ষতিপূরণ পেয়েছে একটু বলুন। তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? লুট হয়ে যাচ্ছে। কারা লুট করছে? নমিনেশনের সময় যারা বিডিও অফিসগুলো যে উন্নয়ন বাহিনী ঘিরে রাখে তারা এগুলো লুট করে। 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত কৃষকরা আছে তারা কৃষক পেনশন পাবে, কতজন পাচ্ছেন? সেগুলো পাচ্ছেন না। এইগুলো প্রতিষ্ঠা করার জন্যই আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে। অনেক কথা আছে, আগামীতে কোনো সময় বলবো, আপনার সঙ্গে আলোচনা হবে। শেষ কথা আপনাদের বলি, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। যার যে দল যে মতদর্শ ভালো লাগছে, সেটা সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের হাতাহাতি লড়াই করতে কোনোদিন দেখিনি, অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই করতে। কিন্তু তাদের লড়াইটা আমরা কি দেখেছি? মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। তারা যদি উপরন্ত তা কি দেখেছি? মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছেন ডেকে। সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, দিলীপ ঘোষ এক জায়গায় বসে আছে এসি রুমে। কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটছে। এগুলো দেখতে পেয়েছি। এগুলোর আমি বিরোধিতা করি না, আমি এই সৌজন্যতাকে পছন্দ করি, আমি এভাবেই রাজনীতি করার পক্ষে। কিন্তু আমার বক্তব্য, তারা যদি রাজ্য স্তরের নেতারা এক জায়গায় বসে চা খেতে পারে, ডেকে চা খাওয়াতে পারে, এক জায়গায় বসে কেক কাটতে পারে, কেন ঘটকপুকুরে বড় নেতারা এসি ঘরে বসে চা খাবে, অসুবিধা নেই, আর আপনারা নন এসিতে চা খেলেই সমস্যা? আমি নারায়ণপুর অঞ্চল কমিটিকে বলবো, দায়িত্ব নিতে হবে। কে কোন রাজনৈতিক দল করছে তার থেকে বড় কথা, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে ভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে একসাথে উঠা বসা করতে হবে। তাদেরকেও চায়ের অফার করতে হবে, এসিতে না পারলেও নন এসিতে আপনারা অফার করবেন। এই সমাজ ব্যবস্থা করতে হবে, অনুরোধ করবো আপনাদের কাছে। আর একটা কথা যেটা ভুলে যাচ্ছিলাম, আজকে দেখেছেন আমাদের যারা জেল খেটেছে তাদেরকে আমরা সংবর্ধিত করেছি, দেখেছেন তো? ভালো কথা, আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের অল্প কয়েকজন এখনো জেলে আছে। মিথ্যা একটা মামলাতে আমাদের 68 জনকে ট্যাগ করেছে, যে ভিডিও ফুটেজ আমাদের কাছেও আছে। প্রয়োজনে ওটাকে আমরা কোর্টে গিয়ে সাবমিট করব। যে বলছে মাথা দেখে এদের নামগুলো বল, কেসগুলো করব। আপনারাও দেখেছেন, একটা ভিডিও ছেড়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের প্রয়োজনে জজ কোর্টে যাবো, আলিপুর জজ কোর্টে, প্রয়োজনে হাইকোর্টে গিয়ে আমার ভাইকে জামিন করিয়ে নিয়ে আসবো। হাইকোর্টেও যদি আমার ভাইয়ের জামিন না হয়, আমাদের দলের কর্মীদের জামিন না হয়, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে নিয়ে এসে আমার ভাইকে মালা পরিয়ে বাড়িতে পৌঁছাবো। তারপরে কি করব? কেসটা চালাবো। মিথ্যা কেস ভাই টিকবে? মিথ্যা কেস টিকবে? কোর্টে নানি দাদির গল্প চলবে না, পুলিশকে ম্যানেজ করেও চলবে না। কোর্টে এভিডেন্স লাগবে। তখন কি হবে? একটা নির্দিষ্ট টাইমের পরে, 2 বছর, খুব বেশি হলে 4 বছর, কেসটা ডিসমিস হয়ে যাবে। তারপরে কি করব? প্রস্তুত থাকুন। যে আমার ভাইদের নামে মিথ্যা কেস দিচ্ছেন তারা প্রস্তুত থাকুন। আমি বাইজ্জাত বাড়ি করাবো আমরা আইএসএফ এর পক্ষ থেকে অ্যাডভোকেট লাগিয়ে। সেই ভাইকে আমরা নির্দোষ প্রমাণিত করে তার নামে যে কেস আছে সেটাকে ডিসমিস করানোর পরে আমরা আবার অ্যাডভোকেট লাগিয়ে ওই ভাইয়ের নামে যারা মিথ্যা মামলা দিয়ে 2 বছর 3 বছর যারা ডিস্টার্ব করলো তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব, ছেড়ে কথা বলবো না। আমি মারের রাজনীতিতে পছন্দ নয়, মারের রাজনীতি করতে দিই না। কিন্তু আমার ভাইকে যে ডিস্টার্ব করবে আইনের মাধ্যমেও তাকে ছাড়বো না। তো এই মানহানির মামলা করব। মানহানি 2 টাইপের হয়, একটা হচ্ছে সিভিলে হবে, একটা ক্রিমিনালে হয়। একটা আর্থিক ক্ষতিপূরণ আর একটা জেল জরিমানা। সময় আমাদের অ্যাডভোকেটদের সাথে কথা বলে ডিসকাস করে কোনটা করা যায়, কি দুটোই করা যায়, সেটা সময়ের সাথে সাথে বলবো। অর্থাৎ যারা আমার ভাইদের নামে মিথ্যা কেস দিচ্ছেন প্রস্তুত থাকুন আগামী দিনের জন্য। 5 টাকার পেনের খোঁচাতে কিন্তু এমন জ্বালা লাগবে, ও জ্বালা কিন্তু কোনো মলম দিয়ে আপনি মুজাতে পারবেন না, বলে রাখলাম। হুমকি চুমকি ধমকাচ্ছেন তো? শিবিরে যারা এসে রক্ত দিয়েছেন প্রত্যেক রক্ত যোদ্ধাকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে দর্শকের আসনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আবারও প্রশাসনের বন্ধুদেরকে এবং মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কয়েকদিন পরেই ইংলিশ
বছরের নতুন বছর আসছে, নতুন বছর সকলের ভালো কাটুক, সকলে সুস্থ থাকুক। আপনাদের ভালো থাকলে আমারই ভালো থাকা। আপনারা ভালো করে জানেন আমাদের দলের কর্মীদের ইমোশনটাই আমাদের কাছে বড়। আমরা কর্মী ছাড়া আর অন্য কিছু বুঝি না। ক্ষমতায় থাকতে হবে ওই জন্য, তার জন্য হাতে জোট করে নেবো, ওটা বড় কথা নয়। আমাদের কর্মীদেরকে যারা মিথ্যা কেসে জেলে রেখেছেন, আমাদের কর্মীদের যারা গুলি ছুড়ে পা কেটে বাদ দিতে হয়েছে, দুষ্কৃতীদের ছোড়া তৃণমূলের লোকের গুলি ছোড়াতে, তৃণমূলের লোকের গুলি ছোড়াতে আমাদের কর্মীর মৃত্যু হয়েছে। আমাদের কর্মীর তার সন্তানকে হারিয়েছে, আমাদের কর্মী তার পিতাকে হারিয়েছে, আমাদের কর্মী তার স্বামীকে হারিয়েছে। এটাই আমাদের কাছে বড় আবেগ, আমাদের বড় আমাদের পীড়াদায়ী, ব্যথাদায়ী। সুতরাং আমাদের কর্মী যারা এই ধরনের ক্ষতিগ্রস্ত করলো, তাদের সাথে আমরা একসাথে বসতে পারি না, আপনারা ভালো করেই জানেন। INDI এর জোট যখন সারা দেশে হচ্ছে, আমরা কিন্তু জোটের বিরোধিতা করছি না, কিন্তু বলেছি আমরা ওই জোটের মধ্যে যারা গণতন্ত্রকে হত্যা করেছে তারা থাকলে আমরা ওই জোটে থাকবো না। কারণ আপনাদের আবেগের কাছে আমরা বারবার পরাজিত হয়েছি। আপনারা ভালোবেসে ভরসা করে যে ভোটটা দিয়েছেন, সেই ভরসা কি আমি নষ্ট করেছি? নষ্ট করি না, আর আগামী দিনেও করবো না। একদিকে মন্ত্রিত্ব, টাকা, একদিকে লোভ, একদিকে ভয়, সবকে উপেক্ষা করে আপনাদের ভালোবাসায় আমি বারবার পরাজিত হই। আমি এবং আগামী দিনেও পরাজিত হওয়ার জন্য আমি প্রস্তুতে আছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ISF জিন্দাবাদ।